বিকেলের আবছা আলোটা তখন ড্রয়িং রুমের সোফাটায় এসে পড়েছে। কল্যাণী দেবীর চশমাটা নাকের ডগায় নামিয়ে একটা পুরনো ম্যাগাজিনের পাতা ওল্টাচ্ছিলেন, কিন্তু মনটা ওনার পড়েছিল দরজার দিকে। ঠিক 7:30টায় চাবির শব্দ হলো। অভ্র ভেতরে ঢুকে ল্যাপটপ ব্যাগটা সোফায় রাখতেই কল্যাণী দেবী একটু এগিয়ে গেলেন। বাবু, কাল আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা আছে রে, তুই যাবি তো সাথে? ওনার গলায় একটা মৃদু আশা। অভ্র ফোনের স্ক্রিন থেকে চোখ না তুলেই বলল, না মা, সরি, কাল আমার অফিসে খুব ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্ট মিটিং আছে, একদম বেরোতে পারবো না। কল্যাণী দেবী একটু দমে গেলেন, তবুও রান্নাঘরের দিকে তাকিয়ে ডাকলেন, বৌমা, তাহলে তুমি চলো না আমার সাথে একটু। ঋষিতা তখন ফ্রিজ থেকে জলের বোতল বের করছিল। কথাটা শুনে মুখটা ঘুরিয়ে বলল, না মা, আমারও সময় হবে না কাল। আমার বন্ধুদের সাথে একটা আউটিং আছে, অনেকদিন আগে থেকে ঠিক করা। ঋষিতা বোতলের সিপিটা আটকাতে আটকাতে আবার বলল, তাছাড়া আপনি একাই যান না কেন মা? সবসময় কেন কাউকে সাথে যেতে হবে? আমাদের কি নিজেদের কোনো কাজ নেই নাকি? কল্যাণী দেবী আর কিছু না বললেন না। ওনার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। পরের দিন সকালে ছেলে আর বৌমা যে যার প্যাকেট নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কল্যাণী দেবী একাই একটা অটো ধরে হাসপাতালের দিকে রওনা হলো। সারাদিন ফাঁকা বাড়িটা ওনাকে গিলে খেতে আসে। টিকটিক করে ঘড়ির কাঁটা চলে আর উনি জানালার বাইরে তাকিয়ে থাকেন। রাত 8টায় যখন অভ্র আর ঋষিতা ফিরল, কল্যাণী দেবীর চায়ের কাপ দুটো টেবিলে রেখে একটু বসলেন ওনাদের পাশে। আজ ডাক্তারবাবু বললেন প্রেশারটা একটু। ওনার কথা শেষ হওয়ার আগেই অভ্র হাই তুলল, মা, এখন বড্ড টায়ার্ড লাগছে, সারাদিন ভীষণ খাটুনি গেছে, এসব কথা পরে শুনবো বলে অভ্র নিজের ঘরের দিকে পা বাড়ালো। ঋষিতাও ওনার দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ মা, মাথাটা ফেটে যাচ্ছে, এখন কথা বলতে পারবো না। এক ছাদের নিচে থেকেও মনে হয় যেতে কত মাইলের দূরত্ব। সবাই নিজের নিজের চার চৌকো দেয়ালের ভেতর ভীষণ ব্যস্ত। কল্যাণী দেবীর মনে পড়ে গেল অম্বরীশ বাবু যখন বেঁচে ছিলেন, সেই দিনগুলো কত অন্যরকম ছিল। প্রতি বছর ওনার জন্মদিনে অম্বরীশ বাবু নিজে হাতে পায়েস তৈরি করতেন, একটা ছোট হলেও উপহার থাকতো। কিন্তু উনি চলে যাওয়ার পর গত 2 বছরে অভ্র একেবারের জন্য ওনার জন্মদিনের দিনটা মনে রাখেনি। গত বছর ওনার জন্মদিনের পরের দিন সকালে কল্যাণী দেবী চায়ের টেবিলে একটু হেসে বলেছিল, অভ্র, গতকাল আমার জন্মদিন ছিল রে, তুই একবার উইশ পর্যন্ত করলি না তো। ওপাশ থেকে ঋষিতা পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে ঠোঁট উল্টে বলেছিল, বয়স হচ্ছে মা, এই নাকামিগুলো এবার একটু কম করুন তো। অভ্র তখন পাশেই বসে খবরের কাগজ পড়ছিল, কিন্তু ঋষিতার এই পক্ষে রক্ষে কথার একটা প্রতিবাদ সে করেনি। উল্টেটা চায়ের চুমুক দিল। কল্যাণী দেবী সেদিন আর একটাও শব্দ উচ্চারণ করেননি, চুপচাপ নিজের ঘরে চলে গিয়েছিল। কখনো যদি উনি একটু বলেন, চল না রে বাবু, বিকেলটায় একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি, অভ্র মুখ তৈরি থাকে, আজ সময় নেই মা, সামনের সপ্তাহে দেখব। সেই সামনের সপ্তাহটা আর কোনোদিন আসবে না। কল্যাণী দেবীর মনে হয় ওনার জন্য সময় দেওয়ার প্রয়োজনটাই কেউ বোধ করে না। সেদিনও ভোরবেলা যথারীতি ফ্ল্যাটের দরজা খোলার শব্দ হলো। কাজের মেয়েটা কাজের মেয়েটা এলো, কিন্তু বেলা 8টা বেজে গেল, কল্যাণী দেবী ঘরের দরজা বন্ধই রইল। সাধারণ উনি অনেক ভোরে ওঠেন, তাই অভ্র একটু অবাক হয়ে মায়ের ঘরের দরজায় টোকা দিল। মা উঠল না। কোনো সাড়া শব্দ না পেয়ে অভ্র আলতো করে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভেতরে বিছানাটা একদম পরিপাটি করে গোছানো, কিন্তু কল্যাণী দেবী কোথাও নেই। অভ্র বাথরুমে দেখলো, রান্নাঘরে খোঁজ করলো, কিন্তু কোথাও ওনার চিহ্ন নেই।
এমনকি ওনার স্বাদের মোবাইল ফোনটাও টেবিলের উপর পড়ে রয়েছে। অব্র হঠাৎ চোখ গেল স্টাডি টেবিলটার দিকে। সেখানে একটা ডায়েরির পাতায় ছেঁড়া বড় চিঠির মতো কিছু একটা চাপা দেওয়া রয়েছে। একটা জলের গ্লাসের নিচে কৌতূহল আর একটা অজানা ভয়ে অব্র হাতে একটু কেঁপে উঠল। সে চিঠিটা হাতে তুলে নিয়ে পড়তে শুরু করলো। অব্র হাতে চিঠিটার দিকে তাকিয়ে রইল। কাগজের ভাঁজে মায়ের হাতে চেনা গোটা গোটা অক্ষরে লেখাগুলো যেন ওকে দেখেই হাসছে। সে ঘরের জানালা পর্দাটা একটু সরিয়ে খাটের কোণায় বসলো। চিঠির প্রথম লাইনটা চোখ পড়তে অব্র বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। প্রিয় খোকা, এই এখন তুই বড় হয়েছিস, মস্ত ইঞ্জিনিয়ার, মাকে দেওয়ার মতো কেন কোনো সময় তোর কাছে নেই? অব্র মনে পড়ে গেল গত পরশুই ওর যখন একটা প্রজেক্টের ফাইল নিয়ে ল্যাপটপে মুখ গুঁজেছিল, মা পিছন থেকে এসে মাথায় হাত রেখেছিলেন। সে তখন বিরক্ত হয়ে মাথাটা সরিয়ে নিয়ে বলেছিল, উফ মা, ডিস্টার্ব করো না তো, এখন কাজের ভুল হয়ে যাবে। চিঠির পরে লাইনে লেখা, কিন্তু যখন তুই ছোট ছিলি তখন তোর জন্য আমার অঢেল সময় ছিল বাবা, আজও আছে। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো সময় তোর কাছে নেই, কিন্তু ছোটবেলায় তোর যখন শরীর খারাপ হতো তখন তুই আমায় একদম কাজ ছাড়া হতে দিতিস না। অব্র চোখের সামনে ভেসে উঠলো ওর ছোটবেলা সেই দিনগুলো, যখনও একটু হাসি কাশি দিলেই মা নিজের স্কুলের খাতা দেখা বন্ধ করে সারা রাত কপালে জলপট্টি দিতেন। চিঠির লেখাগুলো যেন একটা একটা করে চাবুকের মতো অভ্যর্থনা অহংকারটাকে ভেঙে দিচ্ছিল। নাওয়া খাওয়া ভুলে তোর কাছে বসে থাকতাম, তোর পরীক্ষার সময় তোর সাথে আমিও রাত জাগতাম যাতে তুই একা অনুভব না করিস। অব্র মনে পড়ে গেল ও যখন ক্লাস 12-এর বোর্ডের পরীক্ষা দিচ্ছিল। মাঝরাতে মা ফ্লাস্কে গরম কফি আর বিস্কুট নিয়ে ওনার নিজের চোখে ঘুম চেপে বসে থাকতেন। তোর পড়াশোনা ক্ষতি হবে বলে নিজের বাপের বাড়ি অবধি ঠিক মতো যেতাম না, সেই তুই আজকে আমায় ব্যস্ততা দেখাচ্ছিস বাবা। চিঠি এই লাইনটা পড়তে পড়তে অব্রুর গলাটা যেন শুকিয়ে এলো। ও ড্রয়িং রুমের দিকে তাকালো, যেখানে ঋষিতা তখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমার জন্মদিনে একটা উইশ চাও নাকি আপনার কাছে ন্যাকামো, অথচ তোর জন্মদিনে মানে আমার কাছে বিরাট বড় অনুষ্ঠান। অভ্র মনে পড়ে গেল প্রতি বছর 3রা আগস্ট ঘুম থেকে ওঠার আগে দেখতো মা নতুন জামাটা বালিশের পাশে রেখে ওনার মাথায় ধ্যান দুর্ভোগ দিয়ে আশীর্বাদ করেছেন। আমার হাতে তৈরি পায়েস না খেলে তার দিন শুরু হতো না বাবা। এখন তো সেসবও আর খাস না, ডায়েট না কি যেন সব করিস। অভ্র আলতো করে নিজের কপালে হাত ঠেকালো। সত্যি তো, কতদিনও মায়ের হাতে সেই এলাচ দেওয়ার ঘন দুধের পায়েসটা খায়নি। মেপে মেপে ওটস আর কর্নফ্লেক্স খেতেই ও অভ্যস্ত হয়ে গেছে। কবে এত বড় হয়ে গেলি খোকা যে নিজের মাকে একটু সময় দিতে পারিস না? এই একটা প্রশ্নে যেন একটা মস্ত বড় অপরাধবোধ অব্রুর চারপাশ থেকে ঘিরে ধরলো। ঘরের দেয়ালগুলো ওকে বিদ্রুপ করতে লাগলো। আগে স্কুল থেকে ফিরে আমার মুখ না দেখলে তুই অস্থির হয়ে যেতিস, আর এখন অফিস থেকে ফিরে একবার আমার খোঁজ অব্দি নিস না। অব্রুর মনে পড়লো ও যখন ছোট ছিল, স্কুল বাস থেকে নেমেই মা মা করে চিৎকার করতে করতে 3তলার সিঁড়ি ভেঙে ওপরে উঠতো। মাকে জড়িয়ে না ধরলেও জামার জুতো খুলতো না। আর এখন ও অফিস থেকে ফিরে সোজা নিজের মাস্টার বেডরুম ঢুকে যায়। মা পাশের ঘরে জেগে বসে আছেন কিনা সেইটুকু উকি মেরে দেখারও ফুরসত হয় না ওর। আমার তো আর কেউ নেই, তোর বাবা চলে গেলেন আর আমি রয়ে গেলাম তোদের মধ্যে বোঝা হয়ে।
চিঠির এই জায়গাটা একটু অস্পষ্ট, বোঝা যাচ্ছে লিখতে লিখতে কল্যাণী দেবীর চোখের জল কাগজের উপর পড়ে কালিটা একটু লেপ্টে গেছে। আমি আর এই একাকিত্বের মধ্যে থাকতে পারবো না খোকা, তাই চলে গেলাম আমার পছন্দ মতো জায়গায়। অব্রি আবার মরিয়া হয়ে চিঠির পরে লাইনগুলো পড়তে লাগলো, ওনার খোঁজে কোনো সূত্র পাওয়া যায় কিনা দেখার জন্য, যেখানে আমার মতো আরো মস্ত মস্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসারের বাবা মায়েরা রয়েছে। আমি ওখানে ভালো থাকবো। অব্রু মাথাটা এবার ঝিমঝিম করে উঠলো। ও বুঝতে পারলো না কোন একটা বৃদ্ধাশ্রমে কথা বলেছে, যেখানে ওনারই মতো কিছু একাকী মানুষ নিজেদের দিন কাটাতো। ঠিকানাটা দিলাম না বাবা, আমার ইচ্ছা হলো মাঝে মাঝে এসে তোমাদের দেখে যাব। তোরা ভালো থাক, সুখে থাক, জীবন আরো বড় হওয়া, উন্নতি কর। চিঠির নিচে আর কিছু লেখা নেই, শুধু একটা ছোট্ট করে লেখা, ইতি তোর মা। অভ্রু চিঠিটা হাতের মুঠোয় চেপে ধরে স্তব্ধ হয়ে বসে রইল। ওর চারপাশে চেনা ঘরটা যেন মুহূর্তের মধ্যে একদম অচেনা আর নিঝুম হয়ে গেছে। ঋষিতা দরজার সামনে এসে দাঁড়ালো, ওর হাতে তখন পার্স আর গাড়ির চাবি। কি হলো অব্রু, মা কোথায় গেল? চায়ের জলটাও তো বসেনি আজ। অব্রু কোনো কথা না বলে শুধু চিঠির কাগজটা ঋষিতার দিকে বাড়িয়ে দিল। ওর চোখের কোণটা তখন লাল হয়ে উঠেছে। ঋষিতা একটু বিরক্ত মুখে চিঠিটা অব্রুর হাতে থেকে টেনে নিল। সে ভেবেছিল হয়তো মা না বলে কোনো আত্মীয়দের বাড়ি চলে গেছেন, কিন্তু চিঠির প্রথম দুটো লাইন পড়তেই ওর মুখের ভাবটা বদলে গেল। ন্যাকামি শব্দটা যেখানে লেখা, সেখানে এসে ঋষিতার চোখটা আটকে গেল। ও মনে 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 পড়ে গেল সেই সকালের কথা, যেদিন ও চায়ের টেবিলে বসে অত সহজে কথাগুলো বলে দিয়েছিল। ঋষি তার চিঠিটা পড়া শেষ করে অব্রুর দিকে তাকালো। ওর গলাটা কেমন যেন চেনা শোনালো। মা, মা সত্যিই চলে গেছে? ফোনটাও নেননি। অব্রু কোনো উত্তর দিল না। ও শুধু দুই হাতের তালুতে মুখটা গুজে খাটের কোণায় বসে রইল। ওর চওড়া কাঁধ দুটো তখন কাঁপছে। ঋষিতা পাঁচটা টেবিলের উপর ফেলে দিয়ে বলল, তুমি এভাবে বসে আছো কেন অব্রু? খোঁজ করো, কোনো চেনা লোক মাসিমণিদের বাড়ি কোথাও যায়নি তো? অব্রু মুখ তুলে তাকালো। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল। মা লিখেছেন তো ঋষিতা, উনি কোথায় গেছেন? যেখানে আমার মতো অপদার্থ মস্ত ইঞ্জিনিয়ার আর ডাক্তারদের বাবা মায়েরা থাকে। তার মানে বৃদ্ধাশ্রম করে? ঋষিতার গলাটা কেঁপে উঠল। সে সোফাটায় ধপ করে বসে পড়ল। এই প্রথমেই ঝকঝকে দামি ফ্লাইটার দেওয়ালগুলো ওদের দুজনের যেন গিলতে এলো। আমি ভাবতেই পারছি না মা এতটা চরম সিদ্ধান্ত নেবেন। ঋষিতা নিজের অজান্তেই ওর শাড়ি আঁচলটা আঙুলে জড়াতে লাগলো। ওর মনে হচ্ছিল ওর নিজের চারপাশের চেনা পৃথিবীটা ভেঙে পড়ছে। অভ্র উঠে দাঁড়িয়েই আলমারিটা খুললো, দেখলো মায়ের চার পাঁচটা শাড়ি আর বাবার একটা পুরনো বাঁধানো ছবি ছাড়া আর মার আর কিছুই নিয়ে যায়নি। ডেস্কের প্লাস বই, গয়না বাক্স, এটিএম কার্ড সব ওনার আলমারির লকারে পরিপাটি করে সাজানো রয়েছে। একটু সুতো উনি শোননি, মা কিছুই নেননি। ঋষিতা শুধু ওনার নিজের একাকিত্বটুকু নিয়ে চলে গেছেন। অব্রু গলাটা কান্নায় বুঝে এলো। ঋষিতা তখন ভাবছিল নিজের বাবা মায়ের কথা, ওনারাও তো দূরে থাকেন। ওর দাদা বৌদি যদি কখনো ওর বাবা মায়ের সাথে এমন করতেন, ওর নিজের বুকটাই কেমন যেন গুরু গুরু করে উঠলো। ঋষিতা উঠে এসে অব্রুর হাতটা ধরলো। অব্রু চলো, আমরা ওনাকে খুঁজি। কলকাতা আর তার আশেপাশে যত বৃদ্ধাশ্রম আছে আমরা সব জায়গায় যাব। অব্রু একটা দীর্ঘশ্বাস ফেলে ওর ল্যাপটপ ব্যাগটা এক পাশে সরিয়ে রাখলো। যে অফিসের কাজ ওর কাছে কাল পর্যন্ত সবচেয়ে জরুরি ছিল, আজ সেটাকে পাহাড়ের মতো ভারী আর অর্থহীন মনে হলো।
ওরা দুজনে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো গাড়ির চাবিটা হাতে নিয়ে। অব্র হাতটা কাঁপছিল। ঋষিতা নিজে আজ ড্রাইভিং সিটে বসলো। প্রথমে ওনাদের চেনা গাড়িয়া সোনারপুর এলাকার দুটো নামি বৃদ্ধাশ্রমে গেল ওরা, কিন্তু সেখানে কল্যাণী দেবীর মতো নামের বা চেহারা কেউ গত 24 ঘন্টায় আসেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, গাড়ি এসে চললেও ওদের দুজনের কপাল দিয়ে তখন ঘাম ঝরছে। খিদের চেষ্টার কথা ওরা ভুলেই গেছে। ঋষিতা গাড়ি চালাতে চালাতে বারবার ওর ফোনের কন্ট্যাক্ট লিস্টটা দেখছিল। যদি কোনো আশ্রমের চেনা নম্বর পাওয়া যায়, এটা আশ্রমের ম্যানেজার ওদের বললেন। দেখুন, অনেক সময় বয়স্ক মানুষরা নিজেদের পরিচয় বা ঠিকানা লুকিয়েও আসেন, কিন্তু আমরা কিন্তু আমরা ভেরিফিকেশন ছাড়া নেই না। আমার মনে হয় পুলিশকে একটা খবর দিলে ভালো হয়। পুলিশের কথা শুনতেই অভ্র বুকের ভেতরটা ধক করে উঠল। ওর মা একজন স্কুলের শিক্ষিকা, ওনাকে এখন পুলিশ দিয়ে খুঁজতে হবে। সন্ধ্যা নেমে এলো। শহরের বুকে চারপাশের নিয়ম, আলো আর গাড়ির হর্নের শব্দ অভ্রর মাথাটা ছিঁড়ে যাচ্ছিল। ওর মনে পড়ছিল মায়ের সময়টায় বাড়িতে একা একা বসে থাকতেন। ওরা যখন একটা পার্কের পাশে গাড়িটা থামিয়ে চুপচাপ বসেছিল, তখন ঋষিতা বলল, অভ্রু, আমার আজ খুব অপরাধী লাগছে নিজেকে। আমি যদি সেদিন ওনাকে এই কথাগুলো না বলতাম। ঋষিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ওর দামি সালোয়ারের উপর। ওর মনে পড়ল মা কতদিন ওর জন্য রাতে লুচি আর আলুর দম ঢাকা দিয়ে রাখতেন, অথচ এ এসে বলতো বাইরে খেয়ে এসেছি। অভ্র ঋষিতার দিকে তাকিয়ে স্লান হাসলো। দোষটা শুধু তোমার নয় ঋষিতা, ওটা আমারও। আমি তো ওনার নিজের রক্ত ছিলাম, আমি কেন ওনার হাতটা ধরলাম না? ওরা দুজনে যখন এক চরম হতাশার মধ্যে ডুবে যাচ্ছিল, ঠিক তখনই অভ্রুর ফোনে একটা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। অভ্রু কাঁপতে কাঁপতে ফোনের সবুজ বোতামটা টিপলো। ওর বুকটা তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। হ্যালো, অভ্রনীল বাবু বলছেন। ওপার থেকে এক গম্ভীর গলায় আওয়াজ ভেসে এলো। অভ্র সোজা হয়ে বসে বলল, হ্যাঁ, আমি অভ্রনীল। কে বলছেন আপনি? আমি বারুইপুরের একটা আশ্রম থেকে বলছি। আপনার মা কল্যাণী দেবী আজ সকালে এখানে এসেছেন। ওনার থেকে উত্তর এলো। ঋষিতা অভ্রের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আর এই মুহূর্তেও দেরি করা যাবে না। সে তখনই গাড়ি স্টার্ট দিল। আশ্রমের ম্যানেজার ফোনের ওপর থেকে ঠিকানাটা বুঝিয়ে দিলেন আর বললেন, ওনার একটা চিঠি আমাদের চোখে পড়েছে, তাই ফোন করলাম। আপনারা তাড়াতাড়ি আসুন। কলকাতা শহরে ট্রাফিক পেরিয়ে বারুইপুরে আশ্রমটায় যখন ওরা পৌঁছালো, তখন ঘড়িতে রাত 9:30। চারপাশটা খুব শান্ত। বড় বড় গাছপালা ঘেরা একটা পুরনো আমলের বাগান বাড়িকে আশ্রমে রূপান্তরিত করা হয়েছে। ম্যানেজার বাবু ওনাদের একটা বারান্দায় দিয়ে নিয়ে গেলেন, যেখানে ছাদ দিয়ে কিছু ঘর রয়েছে। একেবারে শেষের ঘরে জানালা দিয়ে দেখা যাচ্ছিল কল্যাণী দেবী একটা কাঠের চেয়ারে বসে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। ওনার কোলে তখনও অম্বরীশ বাবুর পুরনো বাঁধানো ছবিটা, যেটা উনি বাড়ি থেকে সাথে করে নিয়ে এসেছিলেন। অভ্র আর থাকতে পারলো না। দরজার পর্দাটা সরিয়ে ঘরের ভেতর ঢুকে সোজা মায়ের পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। মা! একটা কান্নার দলা পাকানো চিৎকার বেরোলো অভ্রর গলা থেকে। সে মায়ের দুটো পা জড়িয়ে ধরলো। কল্যাণী দেবী চমকে উঠে নিজে নিচে তাকালো। ওনার শান্ত চোখে দুটোতে মুহূর্তের জন্য এক তীব্র বিস্ময় খেয়ে গেল। ঋষিতা দরজা গোড়ায় দাঁড়িয়ে কেঁদে বলল। ওর দুই হাতে মুখ ঢাকা, অপরাধবোধ শরীরটা কাঁপছিল।
কল্যাণী দেবী আস্তে করে পা দুটো সরিয়ে নেওয়ার চেষ্টা করে বললেন, তুই তুই এখানে কেন এলি খোকা? তোর তো আজ বড় মিটিং ছিল। মায়ের অভিমানী গলার স্বর অব্রু বুকের তীরের মতো বিঁধল। মায়ের পায়ে মাথা কুটিয়ে বলল, আমায় ক্ষমা করে দাও মা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। ঋষিতা এবার এগিয়ে এসে কল্যাণী দেবের সামনে হাঁটু গেড়ে বসল। ওনার হাত দুটো ধরে বলল, মা, আমরা অনেক বড় ভুল করেছি। আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমাদের ফিরিয়ে দেবেন না মা? কল্যাণী দেবী জানালা বাইরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখ দুটো শুকনো, যেন সব জল শুকিয়ে গেছে। তোদের আমি কোনোদিন অভিশাপ দেইনি রে। কল্যাণী দেবী বললেন, আমি শুধু একটু শান্তি চেয়েছিলাম, যেখানে আমি কারোর বোঝা হয় না, কারো বোঝা হব না। অব্র মায়ের কোলের ছবিটার দিকে তাকিয়ে বলল, মা, বাবার উপর থেকে দেখছেন মা, উনি আমায় কোনোদিন ক্ষমা করবে না যদি আমি তোমায় আজ বাড়ি ফিরিয়ে না নিয়ে যাই। সে মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, চলো মা, আমাদের ওই সমস্ত ফ্লাইটটা তোমায় সারা একা একটা খা খা করে জেলখানা হয়ে গেছে। ঋষিতা ওনার শাড়ি আঁচলটা ধরে বলল, কাল থেকে আমি আর অব্রু দুদিনই অফিস থেকে ফিরে আগে আপনার ঘরে বসবো মা, আপনার সব কথা শুনবো। কল্যাণী দেবী ওদের দুদিনের মুখে থেকে তাকালেন। ওদের চোখে জল আর আকুলতা দেখে মায়ের মনটা আর শক্ত থাকতে পারলো না। উনি আস্তে করে উঠে দাঁড়ালেন। অম্বরীশ বাবুর ছবিটা উনার ছোট ব্যাগটাই গুছিয়ে নিলেন। গাড়ির পিছনে সিটে কল্যাণী দেবী বসলেন। অনেকদিন পর আবার একসঙ্গে তিনজন। বাড়িতে ফিরে যখন অভ্র দরজাটা খুললো, কল্যাণী দেবী নিজে ঘরে ঢুকলেন। ঋষিতা রান্নাঘরে গিয়ে চটপট একটু গরম দুধ আর মিষ্টি নিয়ে এলো মায়ের জন্য। নিজের হাতে খাইয়ে দিল। অভ্র খাটের পাশে বসে বলল, মা, সামনের সপ্তাহে আমরা সবাই মিলে গঙ্গার ধারে বেড়াতে যাব। কোনো অফিস নয়, কোনো ব্যস্ততা নয়। কল্যাণী দেবী বললেন, ব্যস্ততা সকলের জীবন থেকে থাকে খোকা, সবার জীবনে থাকে খোকা, কিন্তু যে মানুষের সারাদিন তোর অপেক্ষায় দিন পার করে, তার সাথে 1 মিনিট হেসে কথা বললে সব অপেক্ষার অবসান ঘটে বাবা। অব্রু বলল, আমি বুঝতে পেরেছি মা, তোমায় ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তোমার অভিমান হলে তুমি আমায় বকো, মারো, যা খুশি করো, কিন্তু কখনো আমায় ছেড়ে যেও না মা। কল্যাণী দেবী বললেন, খোকা, তোকে না দেখে আমি 24 ঘন্টাও কাটাতে পারবো না, কিন্তু বড্ড অভিমান হয়েছিল, আমায়ও ক্ষমা করে দে খোকা, আর কখনো তোদের ছেড়ে যাব না। এই বলে কল্যাণী দেবী মৃদু হাসলেন। ওনার চোখের কোণ দিয়ে এক ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। একাকিত্বের মেঘটা যেন কেটে গেছে। সেই রাতে এক ছাদের নিচে দূরত্বটা মুছে গিয়ে আবার একটা আস্ত পরিবার তৈরি হলো, যেখানে ব্যস্ততার উপরে জয় হলো ভালোবাসার। সমাপ্ত। ব্যক্তিগত অভিমত। ব্যস্ততা জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু তা যেন কখনো মা বাবার চেয়ে বড় হয়ে না ওঠে। আমরা ভুলে যাই শৈশবে আমাদের ভালো রাখার জন্য তারা তাদের পুরো জীবনটা বাজি রেখেছিলেন। তাই তাদের শেষ বয়সে একাকিত্বর একটু সময় আর মর্যাদা দেওয়া আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে এরকম গল্প দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন।